সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি রাজনৈতিক দল। এবছর নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রশ্নের রাজনীতি কি আবারও মোড় নিচ্ছে সংকটের জালে? এসবই আজকের আলোচনা। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেলের স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি। সেই সঙ্গে আরও আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শামা ওবায়েদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেমনটি বললেন যে ডিসেম্বরে নির্বাচন চাই একটি রাজনৈতিক দল, এবছর নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো হবে। এখন বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচককে এবং সবাইকে যারা দেখছেন। দেখুন, দেশ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা ক্রাইসিস আমরা অতিক্রম করে আসছি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটেছে, বাংলাদেশে একটা নতুন যাত্রা শুরু করেছে এবং গত বছর 5ই আগস্টের প্রত্যেকটি রাজনৈতিক দল যে জায়গায় ছিল, একটা ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রমুখী, আমাদের গণতন্ত্রের পথে ধাবিত হবে দেশ, সেই জায়গায় সবাই একটা ঐক্যের জায়গায় ছিল। সেই ঐক্যটা ধরে রাখাটাই বিএনপির কিন্তু মূল চাওয়া এবং বারবারই বিএনপি বলছে যে আমরা ওই ঐক্যের জায়গাটাই আমরা থাকতে চাই। হ্যাঁ, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, কারণ 10 মাস অলরেডি অতিক্রম হয়ে গেছে। এতগুলো কমিশন ওনারা গঠন করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে বা জনগণের কাছে যেটা প্রতীয়মান হয় যে এই সরকার অনেক কিছু নিয়ে বসেছে, কিন্তু কোনো কিছুই আলটিমেটলি তারা অ্যাচিভ করতে পারছে না। তাদের মেইন যেটা টার্গেট সংস্কার, তো এই 15 বছর যেই ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম, সেটার প্রধান কারণ ছিল গণতন্ত্রহীনতা। নির্বাচন ঠিকমতো হয়নি, মানুষের ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। সেই কারণেই কিন্তু হাসিনা একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের রূপ নিয়েছিল। আমরা কি চাচ্ছি? আমরা তো সেই জন্যই বাংলাদেশের জনগণ, এই যার উপর নির্ভর করে মানে ডক্টর ইউনূস ক্লেম করেন ওনার উপর মানুষের আস্থা আছে, ওনার উপর ইন্টারন্যাশনাল কমিউনিটির আস্থা আছে, সেজন্যই তো সবাই মিলে ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। কিন্তু উনি যে ক্লেম করেন, উনি দাবি করেন যে ছাত্র জনতারা ওনাকে বসিয়েছে। এই যে ইয়াং জেনারেশন তো গত 15-16 বছর ভোট দিতে পারে নাই। আজকে সেই ভোটাধিকারের হবে সবচেয়ে নাম্বার 1 সংস্কার, যদি এই ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট যদি এইটা করতে পারে যে 18 বছরের ছেলেমেয়েরা তাদের ইচ্ছামতো ভোট দিতে পারবে, সেটাই হবে সবচেয়ে নাম্বার 1 অ্যাচিভমেন্ট এবং অনলি অ্যাচিভমেন্ট অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট। এবং বাকি যেগুলো সংশ্লিষ্ট সংস্কার আছে, নির্বাচন কমিশন সংস্কার, জনপ্রশাসন সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এগুলো 10 মাসে তারা কি করলো? কমিশনগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে। এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো কি কি ঐক্যমতে এসেছে সেটা কমিশনগুলো জানে। তারা সেটা রিপোর্টটা হাজির করছে না কেন? তারা ডিলে করছে কেন? কারণ ডিলেটা তো তাদের দিক থেকে হচ্ছে, সরকারের দিক থেকে তারা কালক্ষেপণ করছে, কালক্ষেপণটা তাদের দিক থেকে হচ্ছে। এবং এইটা একেবারেই ঠিক নয় যে শুধু একটি রাজনৈতিক দল ডিসেম্বরে ইলেকশন চায়। অনেক রাজনৈতিক দল ডিসেম্বরে ইলেকশন চায় এবং এই বছর ইলেকশন চায়, কারণ 10 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। দেশ মানে আমাদের সবচেয়ে বেশি যেটা আমি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় পুলিশ সংস্কার তারা কি করেছে? সেই আজকে যেই কারণে যে পুলিশ, র্যাব, প্রশাসন দিয়ে হাসিনা দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল, নির্বাচনকে কুক্ষিগত করে রেখেছিল, সেই জায়গায় তারা কি করেছে সেইটার কিন্তু কোনো খোলাসা এই সরকার জনগণের কাছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে, ভোটারদের কাছে করছে না। তারা কি কাজ করেছে এতদিন পর্যন্ত সেগুলো কিন্তু ক্লিয়ার করছে না। কমিশনগুলো শুধু রাজনৈতিক দলগুলোর সাথে 2 দিন পর ডেকে কথা বলছে, কিন্তু তাদের কাছে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা কিন্তু তার সম্ভবত আমরা বিগত সময় দেখেছি যে বিএনপি বেশ কিছুদিন ধরে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। এবারে বিএনপি অনেকটা জোরালো ভাবে বলা যায় যে আলটিমেটামের সুরে বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। সরকার কতটা আমলে নেবে বলে মনে করেন?
সরকার তো একটা ইমার্জেন্সি সময় সরকার এই দায়িত্ব নিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে। এই উপদেষ্টাদের আমি প্রত্যেক উপদেষ্টাদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের কাজ দেশ চালানো না, তারা এই কাজ কখনো আগে করে না, এই প্রথমবারের মতো এই কাজটা করতে আসছে তারা। এবং তাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এগিয়ে এসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ। আমরা এই যে সাকিব ভাই আছে এখানে, ওনাদের দল সহ যারা যুগপৎ আন্দোলন ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, আমরা সকলে মিলে যে 31 দফা দিয়েছি, সেই 31 দফা কিন্তু আমরা সংস্কারগুলো অনেক আগে, হাসিনা থাকতে আমাদের, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, যখন আমরা সকলে পালিয়ে বেড়াতাম, যখন আমরা রাস্তায় মার খাচ্ছি, যখন আমাদের লোকজন জেলে ঢুকছে এবং গুম হচ্ছে, তখনই কিন্তু আমরা এই সংস্কারগুলো দিয়েছি। সুতরাং বিএনপি সংস্কার চায়, প্রত্যেকটি রাজনৈতিক দল আমি মনে করি সংস্কার চায়। সংস্কার চায় না কারা, বা বিলম্বিত সংস্কার চায় কারা? যারা মানে আমি মনে করি যাদের কোনো জনভিত্তি নেই। আমাদের তিনটা ইস্যু তো, বিচার, সংস্কার এবং নির্বাচন, তিনটাই একই সাথে চলতে পারে, কোনোটাই কোনোটার জন্য বন্ধ হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা দেখছি জটিলতা সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি সভাপতি জুনায়েদ সাকি। যেমনটি প্রধান উপদেষ্টা জানিয়েছে যে বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি রাজনৈতিক দল। ডিসেম্বরে নির্বাচনের ক্ষেত্রে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন, এই যে ডিসেম্বরের নির্বাচনের প্রসঙ্গটা তো কে তুলেছেন প্রথমে? মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে আর্লি হচ্ছে ডিসেম্বর, জুন হচ্ছে ম্যাক্সিমাম, এই সময়কালের মধ্যে নির্বাচন হবে। একটা ক্ল্যারিফিকেশন, একটা কি বলা যায় যে একটা মানে সাথে একটা কথা বলেছিলেন যে কম সংস্কার এবং বেশি সংস্কার। কিন্তু ডিসেম্বরের নির্বাচনের এই সময়সীমাটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসই প্রথম তুলেছেন। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে, এটা খুব স্বাভাবিক। নির্বাচন একটা তো হচ্ছে যে রাজনৈতিক দল মাত্রই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চাইবে, ছোট বড় যাই হোক না কেন, সেটাই তাদের রাজনৈতিক লক্ষ্য। অন্যদিকে হচ্ছে যে এই নির্বাচন একটা সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ, কেননা সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে হলে নির্বাচনকেও লাগবে। নির্বাচন ছাড়া আমরা মনে করি যে সংবিধান সংস্কারের যে প্রশ্নটা আছে, সে মৌলিকভাবে সংবিধান সংস্কার করা, সেইটা নির্বাচন খুবই অপরিহার্য তার জন্য। সেই দিক থেকে আপনি যদি সংস্কারটাকেও আসলে একটা সম্পন্ন করতে চান, সেটা নির্বাচন লাগবে। তো ডিসেম্বর যেহেতু আর্লি ডেট সরকারি ঘোষণা বলেছে যে এই মাস হতে পারে, তো সুতরাং রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চাইবে, এটাই খুব স্বাভাবিক। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে কোনো কারণে যদি না হয় অথবা না হওয়ার বাস্তবতা তৈরি হয়, সেটা সরকারকে ব্যাখ্যা করতে হবে। সুতরাং এই আলোচনাটা খুব জরুরি না যে মানে একটি দল না কয়টি দল চাইছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার প্রশ্নে সরকারের প্রস্তাব ছিল এবং রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইবে। যদি কোনো কারণে অন্য কোনো বাস্তবতা সৃষ্টি হয়, সেটা সরকারকে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা যদি পুরো ডিসেম্বর থেকে জুনের সময়সীমা দেখি, তাহলে খুব বেশি পেছানোর কোনো সুযোগ বাস্তবতাটা আমরা দেখি না। ওই সময়ে যা যা বাস্তবতা আছে, রোজা আছে, ঈদ আছে, পরীক্ষা আছে, অনেকগুলো বাস্তবতার জায়গা আছে। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে যে এই বিচার, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি আমরা মানে বলতে পারি এটা যে প্রায় শুরু থেকে এই কথাগুলো আমরা বলে এসেছি যে এই তিন কোনো বিরোধাত্মক ব্যাপার নয়, একটা সম্পূরক। কিন্তু এই যে সরকারের প্রায় 10 মাস হতে চলেছে, এখনো সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ সরকারের তরফ থেকে ঘোষণা করতে পারেনি, এই বিষয়টি সেটাই বলছি। আমরা যে সুনির্দিষ্ট রোডম্যাপ বিচারের চেয়েছি, সংস্কারের চেয়েছি, নির্বাচনের চেয়েছি। এখন এইটা সরকার একসাথে ঘোষণা করার জন্য বিশেষভাবে বহুদিন ধরে বলা হলেও সরকার ওই অর্থে ডিসেম্বর জুনের বাইরে অন্য কোনো কথা এখনো বলেনি। সর্বশেষ মানে ফেব্রুয়ারি মাসের পরে 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে যখন সর্বশেষ এই কিছুদিন আগে, কয়েকদিন আগে যে মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে ডাকলেন, সবাই তো না, কিছু রাজনৈতিক দল পদত্যাগের আলোচনার মধ্যে আমরা যেমনটি দেখলাম, সেই আলোচনার মধ্যে দলের সাথে বৈঠক হলো, এই কথাগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো বলে এসছে।
এক একজনের মত কিছু পার্থক্য থাকতে পারে। মোদ্দা বিষয়টা হচ্ছে যে বিচার, সংস্কার, নির্বাচন একসাথেই চলবে এবং এই সুনির্দিষ্ট রোড ম্যাপ, তারিখ এগুলো মানুষ জানতে চায়। এখন বিচারের তো সুনির্দিষ্ট দিন তারিখ হয় না, বিচার দৃশ্যমান দেখতে চায় মানুষ। সংস্কার কবের মধ্যে শেষ হবে সেটা ইতিমধ্যে বলা হয়েছে, 15 জুলাই ঐকমত্য কমিশন একটা জায়গায় পৌঁছাবেন এবং সেইটা আমরা বলেছি যে যেগুলো একমত হবে সেটা নিয়ে ন্যাশনাল চার্টার হবে, যেগুলো নিয়ে দ্বিমত থাকবে সেটা নির্বাচনে যাবে, ম্যানিফেস্টো আকারে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যাদের ম্যানিফেস্টো মানুষের পছন্দ হয়, যে সমস্ত সংস্কারের পক্ষে মানুষ দাঁড়াবে, যাদেরকে বিজয়ী করবে, তারাই সেটা বাস্তবায়ন করবেন। এটা এই বিরোধ মীমাংসার কিন্তু নির্বাচন ছাড়া অন্য কোনো পথ নেই। পথ আরেকটা আছে রাজপথ। এখন আমরা একটা অভ্যুত্থান শেষ করে আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ায়, যাকে বলে যে এই নির্বাচন সহ গণতান্ত্রিক এই প্রক্রিয়াটাকে এক্সস্ট না করে আপনি তো অন্য প্রস্তাবটা তুলতে পারেন না। এটা যেহেতু প্রক্রিয়া হিসেবে আমাদের সামনে আছে যে আমরা একমত এবং দ্বিমত বিষয়গুলোকে নির্বাচনের মধ্যে দিয়ে মোকাবেলা করতে পারি, সেইটা আমাদেরকে সেই পথটাতে অবলম্বন করতে হবে এবং সেই ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রশ্নটা সামনে এসছে এবং এই বিষয়ে সরকার তাদের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই এই রাজনৈতিক ক্ষেত্রে এই বিতর্কের জায়গাটা অবসানটা ঘটে। কিন্তু কেন সেটা সম্ভব হচ্ছে না এই বিষয়ে আমরা বারবার জিজ্ঞেস করেছি। তারা বলেছেন এখনো কমফোর্টেবল না। আজকে প্রধান উপদেষ্টা বললেন যে এটা তাড়াহুড়া হয়ে যাবে, তাহলে সেই ব্যাখ্যাটা কিন্তু সরকারকে করতে হবে এবং সেটা রাজনৈতিক দলগুলোর সাথেই দ্রুততম সময়ের মধ্যে করতে হবে। আশা করি উনি ফিরলেই এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে সভা বৈঠক সেইগুলোর মধ্য দিয়ে তারা এই জায়গাটা স্পষ্ট করবেন। এই বিষয়ে যত বেশি আমরা বিলম্ব করব, যত দীর্ঘসূত্রিতা করব, তত রাজনৈতিক অঙ্গনে দূরত্বের জায়গা তৈরি হবে এবং এই দূরত্ব আমাদের জন্য ক্ষতিকর হবে, এমনকি বিপর্যয়কর হতে পারে। একটা জায়গা কিন্তু দূরত্ব ইতিমধ্যেই তৈরি হয়েছে। এক হচ্ছে যে মানে এই যে অভ্যুত্থান সকলে মিলে হলো, সেখানে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু ছাত্ররা সেখানে প্রতিনিধি হিসাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে গেলেন। কিন্তু একটা পরিবর্তন কিন্তু ঘটেছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেই মানে একটা উল্লেখযোগ্য অংশ এবং যারা উপদেষ্টা পরিষদে গিয়েছিলেন তাদের মধ্যে নাহিদ ইসলাম, তার নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হলো। এখন রাজনৈতিক দল গঠিত হওয়ার পরে কিন্তু যত নবীন রাজনৈতিক দলই হোক না কেন, সে কিন্তু সংকটকে কেন্দ্র করে যদি সরকারের মুখোমুখি অবস্থানে চলে যায় রাজনৈতিক দলগুলোর, সেই বিষয়টির আসলে প্রভাব রাজনৈতিক অঙ্গনে কতটা পড়ে? বললাম যে একটা লাইন শেষ করে আমার কথাটা ইয়া হবে। যখনই নতুন দলটি আসলো তখন কিন্তু তারা রাজনৈতিক দলই হয়ে গেল। এখন এই রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সরকার কিন্তু কোনো একটা বিশেষ পক্ষের প্রতি পক্ষপাতিত্ব কিংবা বেশি আনুকূল্য দেখাতে পারে না। সেই জায়গাটাতে কিন্তু দূরত্ব শুরু থেকে মানে তৈরি হতে শুরু করে রাজনৈতিক দল গঠনের পরে আরো বেশি দূরত্ব। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কিনা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই প্রজেক্টে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। জোনেসাকে যে আলোচনায় আমরা ছিলাম, আপনি প্রভাবের কথা বলছিলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানামুখী প্রশ্ন উঠেছে। যেমনটি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না। কি বলবেন? না, এই যে মানে জায়গাগুলো তৈরি হয়েছে, এই দূরত্বটা যে তৈরি হয়েছে, সেই দূরত্বটা কমানোর উদ্যোগটা কিন্তু সরকারেরই প্রধান। সরকার যদি সেই উদ্যোগ না নেয় এবং তখন কিন্তু দূরত্ব বাড়তেই থাকবে এবং তখন এটাই এই ধারণাটাই প্রতিষ্ঠিত হবে যে সরকার কারো প্রতি বিশেষ আনুকূল্য করছে কিংবা কারো দ্বারা প্রভাবিত হয়ে এই নির্বাচনী জনগণ তো আস্থা আনতে পারছে না। দেখেন, রাজনীতিতে পারসেপশন রিয়ালিটি। এনসিপি যে সরকারের একটা অংশ না বা এক্সটেনশন না, সেটা সরকারকে প্রমাণ, এই ইন্টারিম সরকারকে প্রমাণ করতে হবে। আজকে এনসিপি নেতার মুখ দিয়ে কেন আমাদের শুনতে হবে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছে? ওনার কি কোনো অফিসিয়াল কেউ নাই যে বলতে পারে জনগণকে বা রাজনৈতিক দলগুলোকে যে পদত্যাগ করতে চায়? সেটা ওনাদের পরিষ্কার করতে হবে যে, কারণ এটা প্রতীয়মান হচ্ছে যে এনসিপি আর সরকার এক, তারা যে এক না সেটা প্রমাণ করার দায়িত্ব ইন্টারিম সরকারের। আরেক দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, 10 মাসেই একজন উপদেষ্টার এপিএস 100 কোটি টাকা চুরির দুর্নীতি উঠেছে, যেটা আমরা হাসিনার সময় দেখে আসছি, 15 বছর ধরে দেখে আসছি। 10 মাসে যদি এই দুর্নীতি আমরা শুনে ফেলি, তাহলে এই সরকারের উপরে যেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন করার, সেই গুরু দায়িত্বটাই ওরা ঠিকমতো পালন করতে পারবে নাকি, সেটাও তো একটা শঙ্কা তৈরি হচ্ছে। তো সুতরাং যেখানে শঙ্কা রয়েছে কিনা জোরেসাকি 2-4 লাইনে শুনতে চাই। না,
মানে শঙ্কা তো অনেকগুলো অনেক দিক থেকে উঠছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এইসব শঙ্কাগুলো তো মানে আরো যাতে না বাড়ে। আমার এই সরকারের মানে কারো প্রতিপক্ষ হওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না, আমরা দেখি না। বরং এই সরকার সকলকে আস্থায় নিয়ে তার যে দায়িত্ব বিচার সংস্কার নির্বাচন, সে বিষয়ে তার দায়িত্বটা যথাযথভাবে পালন করলে এর মধ্যে অন্যান্য যে দৈনন্দিন কাজ আছে এবং অর্থনীতি সংকট জীবনের, এগুলো দূর করলেই মানুষের আস্থার জায়গাটা সেখানে তৈরি। আমরা সরকারের প্রতিপক্ষ হতে চাই না, আমরা ইন্টারিম সরকারকে সাহায্য করতে চাই একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আগানোর জন্য। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।